আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৬তম বিসিএস এর গণিত অংশ সমাধান করব। তো এরপরে ম্যাথমেটিক্যাল রিজনিং সেটা আমি আলাদা প্লে লিস্ট করব। তো চলুন আমরা শুরু করি। ৪৬তম বিসিএস এর ১৫টা ম্যাথ আমরা আজকে দেখতে যাচ্ছি। তো এখানে প্রথম যে ম্যাথটা এসেছিল, নিচের কোন ভগ্নাংশটি ৩/২ হতে বড়। এখন আমাদের নিচে ৩ উপরে ২ এটা থেকে বড় হইতে হবে। তো যে অপশনগুলো দেওয়া আছে ক, খ, গ, ঘ, আমরা খ এবং গ ছোট দুটো অপশন আগে টেস্ট করি, কারণ ছোট দুটো অপশন থেকে যদি কোনোটা বড় হয় তাহলে তো হয়ে গেল। এরপরে তার চাইতে বড় অপশনগুলো চেক করব। যেমন ধরেন এই যে খ নাম্বারে ৮/১১, গ নাম্বারে ৩/৫, এই দুটো অপশন আগে আমরা চেক করি, দেখি এটা থেকে বড় হয় কিনা। এখন আসেন প্রথমে গ নাম্বার অপশন আমরা চেক করি। গ নাম্বার অপশনে কি ছিল? গ নাম্বার অপশনে ছিল উপরে ৩, নিচে হলো ৫। এখন এইটা বড় হইতে হবে, যে এই ভদ্রলোকের চাইতে কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে ২, নিচে হলো ৩, এটার থেকে বড় কিনা আমরা চেক করে দেখি। এখন আমরা আড়াআড়ি গুণ করি, ৫ দুগুণা কত হয়? ১০। আর এখানে ৩ ৩-এ গুণ করলে হয় ৯। এখন ৯ বড় না ১০ বড়? অবশ্যই ১০ বড়। ১০ বড় হওয়া মানে কিন্তু এটা বড় হয়ে যাওয়া। এখন এটা যদি বড় হয় তাহলে তো আমাদের অ্যান্সার হইল না। আমাদের হওয়া উচিত এইটা বড় না, বরং এর চাইতে বড় হওয়ার উচিত। তাহলে আমরা দেখলাম যে না, এটা কিন্তু রাইট অ্যান্সার আমরা নিতে পারবো না। এবার খ নাম্বার অপশনটা যদি আমরা চেক করি, এখানে ছিল কত? ৮, নিচে কত ছিল? ১১। এর সাথে তুলনা করব আমরা ২/৩, এর তুলনা করব। এখন আড়াআড়ি গুণ করলে এখানে ১১ দুগুণা কত হয়? ২২। আর এখানে ৩ ৮ ২৪। তাহলে ২৪ বড় না ২২ বড়? অবশ্যই ২৪ বড়। তার মানে কিন্তু এই সংখ্যাটা কিন্তু বড়। তো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে ৩/২ অংশের চাইতে ১১/৮ অংশ কিন্তু বড়। তো আমাদের এটাই কিন্তু চাওয়া হয়েছিল যে এটার চাইতে বড় কোনটা। তো এটার চাইতে বড় হলো, তাহলে আমরা দেখলাম ৮/১১, এটা হচ্ছে একমাত্র বড়। ৩২ নাম্বার যেটা এসেছিল, বার্ষিক ৫% হার মুনাফায়, তার মানে এখানে আমরা যদি আর এর মান দেখি 5%, ৫% হার মুনাফায় ৪০০ টাকায়, কয় টাকা? ৪০০ টাকা। তার মানে আমাদের পির মান কত? ৪০০ টাকা। ৪০০ টাকা ২ বছরের, তাহলে এর মান কত? ২ বছর। চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন, তাহলে এটা কিন্তু সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা কিন্তু সরল মুনাফা না, চক্রবৃদ্ধি মুনাফা হইলে কিন্তু এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তখন তাহলে আমরা দেখি এখানে বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে যেখানে মূলধনও থাকবে আবার সুদও থাকবে। তাহলে এটাই হচ্ছে তার সূত্র, যেখানে আসলটাও থাকবে এবং সুদও থাকবে। এখন পির মান কত? এখানে ৪০০। তারপরে 1 প্লাস আর এর মান কত? আর এর মান এখানে 5%, তার মানে 5/100 লেখা যায়। এটাকে আমরা কাটাকাটি করলে 1/20 লেখা যায় কিন্তু। আচ্ছা, তাহলে 1/20 এখানে বসিয়ে দিলাম, বাকি থাকলো এন। এর মান কত? 2 বছর। তাহলে এখানে ৪০০, আবার এটা যদি লসাগু করি তাহলে ২০ + ২০ + ১ হবে, তার মানে উপরে ২১ স্কয়ার দেওয়া যায়। পরবর্তীতে এখানে ৪০০ গুণন, এটাকে ২১ গুণন ২১, নিচে হলো ২০ গুণন ২০। যেহেতু ২ আছে এই জন্য এই একই জিনিস দুইবার লেখা যায়। এখন দেখেন এই শূন্য কাটা দিলাম, এই শূন্য কাটা দিলাম। এরপরে এই ২ দ্বারা এটা কাটলে ২, আবার এই ২ দ্বারা এটাকে কাটলে ১ থাকে। তার মানে ২১ গুণন ২১ করলে কিন্তু এটার অ্যান্সারটা চলে আসবে। তো ২১ গুণন ২১ কত? ২১ থেকে ২১ কাটলাম একবার, ২১ দুগুণা কত? ৪২। তাহলে ১ সাইড সাইড, অর্থাৎ ৪৪১ হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ৩৩ নম্বরে যে ম্যাথটা এসেছিল, ১০০ হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, এখন দুইটা সংখ্যা মিলে কত হবে? দুইটা সংখ্যা মিলে কিন্তু ৩০০ হবে, এবং তারা কি হবে? ১০০ থেকে কিন্তু বড় হবে, দুইটাই ১০০ থেকে বড় হবে। তো দুটির অনুপাত কত? এখন দেখেন আমরা এই ধরনের ম্যাথ করে কিন্তু অভ্যস্ত, যে করিম ও রহিম এর ভিতরে ৩০০ টাকা ভাগ করে দেওয়া হলো এত অনুপাতে। আমরা করেছি না এরকম, যে ২:৩ অনুপাতে ২:৩ অনুপাতে, এটা করিমের অনুপাত, এটা রহিমের অনুপাত, ৩০০ টাকা ভাগ করে দাও।
তখন আমরা কি করতাম, আমরা অনুপাত দুটো কিন্তু যোগ করতাম, অনুপাত যোগফল কত 5। তখন আমরা এই যে প্রথম জন কত পাবে এভাবে বের করতাম যে 300 এর, তখন আমরা এই যে সমষ্টি অনুপাত দ্বয়ের সমষ্টি নিচে দিতাম, আর এই যে প্রথম ব্যক্তি তাহলে এখানে 2 দিতাম। একইভাবে একই সিস্টেমে দ্বিতীয় ব্যক্তির টাকা বের করতে চাইলে এখানে 3 দিয়ে বের করতাম। তো এখানে আমরা এই নিয়মগুলো অ্যাপ্লাই করব। এখানে দেখেন প্রথম যে অপশন ছিল 1:9, এখন 1:9, ওকে 1:9 যদি আমি নেই, অনুপাতের যোগফল কত হয় 10। এখন আপনি যদি এই 300-কে যদি দুইটার সমষ্টি 300-কে যদি আপনি এই অনুপাতে বিভক্ত করেন, যেমন প্রথম অনুপাত, তাহলে 300 এর 1:10 অনুপাতের যোগফল, এখন এটা কাটা দিলে তাহলে 30 হয়। তাহলে একটা সংখ্যা হয় 30, আর একটা সংখ্যা হয়তো মানে এখানে কত হবে 9 হবে। 9 দিলে এখানে তাহলে আরেকটা সংখ্যা, একটা সংখ্যা যদি 30 হয়, আরেকটা সংখ্যা এখানে 9 হবে, যেহেতু অনুপাত 9, তাহলে 3 9 27 270 হয় আরেকটা সংখ্যা। কিন্তু আমাদের বলছে যে 100 হতে বড় হইতে হবে দুইটাই, তাহলে এই 30টা 100 হতে বড় না, অর্থাৎ 300 মিলবে, এই 30 আর 270 নিলে 300 মিলবে, বাট আমাদের দাগটা ভালোভাবে খেয়াল করেন, 100 হতে বড় হইতে হবে দুইটাই। তাহলে 100 হইতে বড় হইতে গেলে এটা তো 100 হইতে বড় না, সুতরাং আমরা ক নাম্বার যে অপশন, ক নাম্বার অপশনে ছিল হলো 1:9, এটা কিন্তু নেওয়া যাবে না। এমনিতেও বোঝা যাচ্ছে যে 1:9 বিশাল বড় ব্যবধান দুইটা অনুপাতে, যেটা 100-এর ভিতরে থাকবে না। এবার আমরা যদি একইভাবে খ নাম্বার অপশনে জাজ করি, খ নাম্বার অপশনে আমরা 2:5 ছিল, তার 2 আর 5 কত হয় 7। এখন দেখেন অনুপাত যোগফল কত 7, তো এই 7 যদি হয়, আপনি কিন্তু 300-কে এই যে নিচে 7, এরপরে অনুপাত হয়তো 2 হয় কার 5 হয়, 7 দিয়ে কিন্তু 300-কে ভাগ করতে পারবেন না, সুতরাং এটা কিন্তু অপশনে আসবে না, কারণ 7 দিয়ে যদি নাই কাটাকাটি করা যায় তাহলে তো মানে অঙ্ক এটা মিলবে না। একইভাবে আমরা গ নাম্বার অপশন যে ছিল 2:, কত ছিল 3, এখন 2:3 এটা নিয়ে যদি আমরা একটি করি, অনুপাত দ্বয়ের যোগফল হবে 5। ওকে, যদি 5 হয়ে থাকে তাহলে এখন দেখেন, তাহলে এই 300 নিলাম, এবার নিচে 5, প্রথম অনুপাত 2 দিলাম, তাহলে এখন এই 5 6 কত 30 আর 0, তাহলে 60 দুগুণা 120, একটা সংখ্যা পাইলাম 120। আর আরেকটা সংখ্যা কত হবে, এখানে যদি 3 হইতো, এই যে অনুপাত তো আরেকটা 3, যদি 3 হইতো তাহলে 3 6 18 আর একটা 0। তাহলে এখন খেয়াল করে দেখেন এই দুইটা সংখ্যাই কিন্তু 100 থেকে বড়, এবং এই দুইটা সংখ্যাই কিন্তু দুইটা যদি যোগ করেন তাহলে হবে হলো এই যে 300। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যদি একটা 120 নেই আর একটা যদি 180 নেই, খুব সহজেই কিন্তু মিলে যাচ্ছে যে দুইটাই 100 থেকে উপরে, এবং দুইটা যোগ করলে হয় 300। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেটা রাইট অ্যান্সার হচ্ছে 2:3। এখানে গ নাম্বার অপশন যেটা 2:3 হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 34 নাম্বার কোশ্চেনে যেটা ছিল যে x² বিয়োগ 7x যোগ 12, এরকম একটা অসমতা ছিল, এটার সেট নির্ণয় করতে বলছিল। এখন স্বাভাবিকভাবে এইটুকু মিডল টার্ম করবো আমরা, এটুকু যদি মিডল টার্ম করি, এখানে আমরা 4x বিয়োগ 3x নেই যোগ 12, মিডল টার্ম নিশ্চয়ই আপনারা পারেন। দেখেন এই দুইটা যদি আপনি হিসাব করেন -7x মিলবে, আবার 3 4 কত 12, তাহলে যে 12 মিলে যাবে। তারপর যথারীতি x যদি কমন নিই আমরা x বিয়োগ 4 পাবো, এখান থেকে 3 কমন নিলে x বিয়োগ 4 পাবো, মিডল টার্ম আপনারা নিঃসন্দেহে পারবেন। এখান থেকে আমরা x 4 এরকমটা পাবো, আর একটা হচ্ছে x বিয়োগ 3 এরকমটা পাবো। এখন দেখেন এটা, এই ম্যাথটা যদি সমান সমান থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না, আমরা বের করে ফেলতে পারতাম, কিন্তু এটা আমাদের লেস দ্যান আর ইকুয়াল টু 0 এরকম দেওয়া আছে। তো এই দুইটা জিনিস, এই দুইটা রাশি গুণ করার ফলে তারা 0-র চাইতে ছোট অথবা তারা 0 এরকম দেওয়া আছে। তো তার মানে যদি দুইটা মিলে 0 হয় তাহলে নিশ্চিত থাকতে পারেন কোন একটা ধনাত্মক আছে আর কোন একটা ঋণাত্মক আছে। কারণ আপনি যদি দুইটাই ধনাত্মক ধরেন তাহলে তো দুইটা ধনাত্মক রাশি গুণ করলে তার 0-র ছোট হবে না বা 0 হবে না, তাই না? আবার আপনি যদি দুইটাই ঋণাত্মক মনে করেন তাহলে তো দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে তো 0 হওয়ার কোনো পসিবিলিটি নাই, যাই দেন না কেন আপনি।
তো আমরা ধরে নিতে পারি এখানে কোন একটা ঋণাত্মক ছিল, কোন একটা ধনাত্মক ছিল। যদি কোন একটা ঋণাত্মক থাকে আর কোন একটা ধনাত্মক থাকে, ফলাফল কি হইতে পারে? ফলাফল হবে ঋণাত্মক। আচ্ছা, ঋণাত্মক হওয়া মানে কি? ঋণাত্মক হওয়া মানে অবশ্যই জিরোর চাইতে তাহলে ছোট, অথবা জিরো হতে পারে। যাই হোক, আমি তাহলে কোন একটাকে মনে মনে ধনাত্মক ধরবো, কোন একটাকে মনে মনে ঋণাত্মক ধরবো। এখন ধনাত্মক কোনটা ধরবো আর ঋণাত্মক কোনটা ধরবো? আমরা এইটাকে ধনাত্মক ধরতে পারি। এটি কিন্তু আমি আগে বলছি যে মনে মনে ধরে নিবেন। কেন ধনাত্মক ধরতে পারি? কারণ এক্স এর থেকে 3 বাদ দিলে ওইটা কিন্তু একটু বড় হবে সংখ্যাটা, আর এক্স এর থেকে 4 বাদ দিলে যদি বিয়োগ বেশি হয় তাহলে ওটা ছোট হবে, ওটাকে আমরা ঋণাত্মক হিসেবে ধরে নিতে পারি। তো আপনারা তাই করবেন। মনে করেন এক্স এর মান 10, 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7। আর এক্স এর মান 10, 10 থেকে 4 বাদ দিলে 6। ছোটটাকে ঋণাত্মক ধরার চেষ্টা করবেন। এখন ধরেন যেটা ধনাত্মক, আমরা তাহলে এক্স বিয়োগ 3 এটাকে আমরা ধনাত্মক ধরেছি। আচ্ছা, এখন আপনি যদি ধনাত্মক ধরেন তাহলে তো এটা জিরোর চাইতে এটা বড় হবে, তাই না? তাহলে আমরা চিহ্নটাকে আমরা ঘুরাই দিব তখন। এটা কিন্তু মনে মনে ধরবেন, আমি আগে বলছি সহজে করার জন্য। তাহলে ধনাত্মক যদি হয় অবশ্যই জিরো থেকে সেটা বড় হবে, সেই কারণে চিহ্নটা কিন্তু আমি চেঞ্জ করলাম। সমান সমান এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এক্স এইভাবে 3 ওই পাশে দিয়ে দিতে পারি। আবার এই যে এটা যেটাকে আমরা মনে মনে ঋণাত্মক ধরেছিলাম এক্স বিয়োগ 4, যদি কোনো কারণে এটা ঋণাত্মক হয় তাহলে অবশ্যই এটা জিরো থেকে কি হবে? ছোট হবে। যেহেতু আমি ঋণাত্মক ধরেছি তাহলে এইটা রাশিটা 0 থেকে ছোট হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল তাহলে লিখেছি। এখন দেখেন এখান থেকে আমরা লিখতে পারি এক্স 4, এভাবে কিন্তু লিখতে পারি। এখন দেখেন এক্সটা 3 থেকে বড়, আবার এক্সটা 4 থেকে ছোট। তাহলে এরকম হইলে আমরা কম্বাইন করে লিখতে পারি যে 3 থেকে এক্সটা বড় হচ্ছে এবং 4 থেকে এক্সটা ছোট হচ্ছে, এভাবে কিন্তু লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখায় সমাধান। তবে সমাধান সেট নির্ণয় করতে বলছে, আপনারা দেখেন ডাকে সমাধান সেট নির্ণয় করতে বললে এখানে নিশ্চিত যে 3 আসবে আর 4 আসবে অ্যান্সারে। এখন কথা হলো এটা কি এরকম ফার্স্ট ব্র্যাকেটে অ্যান্সার আসবে নাকি এই 3 এবং 4 এইভাবে অ্যান্সারটা আসবে? আরেকটা কিন্তু কোশ্চেন হয়ে থেকে গেল। অবশ্যই এই দুটোর যে কোনো একটা অ্যান্সার হবে। আমাদের গ নাম্বারে এটা দেওয়া আর হচ্ছে খ নাম্বারে এটা দেওয়া। তো এটা কিন্তু নিঃসন্দেহে মনে রাখেন, যদি এইখানে যে এরকম যদি চিহ্ন থাকে লেস দ্যান আর ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরকম চিহ্ন থাকলে আপনি কিন্তু এই ব্র্যাকেটগুলো ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, এই ধরনের চিহ্নগুলো থাকলে লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই ধরনের চিহ্নগুলো থাকলে আপনারা এই ব্র্যাকেট ব্যবহার করবেন। আর তাছাড়া আপনারা কি এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবেন। তাহলে একটু কষ্ট করে মনে রাখতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে আমরা এই সিম্বলগুলো ব্যবহার করব। সুতরাং এইটাই হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। 35 নম্বর ম্যাথে দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান দেওয়া ছিল কত? 2। এরপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই এক্স এবং জেড এক্স এর মান কত ছিল বন্ধুরা? এর মান ছিল 1। আমাদেরকে বের করতে বলছে বড় একটা রাশি এক্স প্লাস 2y হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার, এটার সাথে আরো অনেক কিছু আছে। যাই হোক, এইটুকু মানে কি? এইটুকু মানে কিন্তু a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab যদি লিখি 2ab, 2ab মানে 2 দুগুণে 4, 4xy, তাহলে 4xy প্লাস y স্কোয়ার, y স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার, এরকম হয়। যাই হোক, এখন এইটাকে ভেঙে যদি এরকম লেখেন তাহলে আরেকটা রাশি ছিল y প্লাস 2z হোল স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যাবে? তাহলে y স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার। একইভাবে আরেকটা অংশ ছিল z প্লাস 2x হোল স্কোয়ার, এরকম ছিল। এর পরিবর্তে কি লেখা যাবে? তাহলে z স্কোয়ার প্লাস 4zx প্লাস 4x স্কোয়ার, এভাবে কিন্তু লেখা যাবে। এখন এই সবগুলাই কিন্তু যোগ ছিল, তাই না? সবগুলো যোগ থাকলে আপনি যদি এইভাবে যোগ করেন, এটার সাথে যোগ, এটুকু যোগ, এটুকু যাকে এটুকু আমি আর লিখলাম না, বাট এই পাশে আমরা যদি যোগটা করি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু দেখেন এক্স স্কোয়ার আমরা যদি সবগুলো যোগ করি তাহলে এক্স স্কোয়ার এই পাশে আর কোথায় আছে? এই যে এক্স স্কোয়ার, 4x স্কোয়ার, তাহলে কিন্তু 5x স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ার যদি হিসাব করেন, এখানে আছে ওয়াই স্কোয়ার
এই রাশিতে আছে এই যে 4y², তার মানে 5y², তাহলে সামনে আমি 5 লিখে দিব। আপনারা যোগ করে আলাদা যোগ করে দেখতে পারেন, বা এই সবগুলা রাশি এখানে যোগ দিয়ে এখানে যোগ দিয়ে এইভাবে লিখে দেখতে পারেন, এরকমই রেজাল্ট আসবে। এরপরে তাহলে আমরা এই x² y² z² এর হিসাব শেষ, প্লাস এখানে আমরা কিন্তু 4xy 4yz 4zx, এটিকে আমরা 4 কমন নিলে xy প্লাস yz প্লাস zx এভাবে কিন্তু লিখতে পারবো। খেয়াল করে দেখেন আপনার এই লাইনগুলো বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা 5 × 2 প্লাস 4 × এইটুকুর মান কত, এইটুকুর মান হলো 1, তাহলে 5 × 2 = 10, 10 আর 4 এটা কিন্তু 14 হওয়ার কথা আমাদের রাইট অ্যান্সার। 36 নম্বর ম্যাথটা তুলনামূলকভাবে সহজ ছিল, নিশ্চয়ই আপনারা পেরেছেন। 3x - y = এখানে কত দেওয়া, 3 দেওয়া, আর এটা হচ্ছে 5x + y, 5x + y এর মান কত দেওয়া ছিল, 21 দেওয়া। আমাদের বের করতে বলছে x এবং y এর মান, তো খুব সহজে বের করতে পারবো এটা আমরা। যেমন আমরা যদি এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, যোগ করলে 3x, আর এখানে কিন্তু 8x পাবো, এখানে প্লাস y মাইনাস y কাটা যাবে, যোগ করতেছি আমরা, সুতরাং এখানে কিন্তু 24 হবে। তাহলে x এর মান 8 দিয়ে ভাগ করলে 3 × 8 = 24, তাহলে x এর মান পাইলাম আমরা 3। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে যদি আপনি বসান, তাহলে প্রথম সমীকরণে বসাই 3 × x এর পরিবর্তে 3 বিয়োগ y = 3, পরবর্তীতে এখানে তাহলে 9 পাবো, 9, তারপরে হচ্ছে এই ওয়াইটা ওই পাশে নিয়ে যাব, তাহলে এই 3টা আবার এই পাশে নিয়ে আসি, তাহলে -3y, তাহলে এখানে আমরা পাচ্ছি 6, y এর মান 6। সো আমরা এখানে x এর মান পাইলাম 3 আর একটা 6, তো 3 এবং 6 এটা হচ্ছে গ নাম্বারটা, এটা রাইট অ্যান্সার হওয়ার কথা। এগুলো আপনারা অপশন টেস্ট করেও দেখতে পারেন, যে অপশনে x এর মান এবং y এর মান বসায় দেখবেন যে সমীকরণের সঠিক মান আসে কিনা, যদি আসে তাহলে ওইটা হবে রাইট অ্যান্সার, অথবা এইভাবে ক্যালকুলেশন করে হচ্ছে করে এটা আপনারা পারবেন, এটা নিয়ে বেশি কথা আমি বলতে চাচ্ছি না। 37 নম্বর ম্যাথটাও কিন্তু তুলনামূলকভাবে সহজ ছিল, যে হাফ গুণন 2x বিয়োগ 3 তা হচ্ছে +1। এখানে ডাকটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, যাই হোক আমি ধরে নিচ্ছি এরকম ছিল ডাকটা। এখন দেখেন প্রথমে আমরা কি করতে পারি, এই 1টা ওই পাশে নিতে পারি, বা যে এখানে 2, আচ্ছা আমরা 1টা ওই পাশে নেই, এখানে হাফ ইন্টু 2x বিয়োগ 3, তাহলে এখানে কিন্তু 1 ওই পাশে বিয়োগ হয়ে গেলে থাকবে 4। আচ্ছা এরপরে এই যে 2 ভাগ আছে ওই পাশে গেলে কি হবে, গুণন হবে, তাহলে 2x বিয়োগ 3 = 2 গুণন হলে এখানে হবে 8, তাহলে = 2x বিয়োগ 3 = 2 লেখা যায় 8কে। এখন এই 2 বাদ দিলে তাহলে থাকবে x বিয়োগ 3 = 3, অতএব x এর মান হবে 6, এটাই হওয়ার কথা। 38 নম্বর ম্যাথটা একটা লগের ম্যাথ ছিল, তো এটাও নিঃসন্দেহে আপনারা পারবেন, বা যারা পরীক্ষা দিয়েছেন তারা পেরেছেন। তো এখানে 8 ছিল বেস হিসাবে x, আর এখানে কত ছিল 3 1 3 এরকম ছিল, যাই হোক। এখন লগের নিয়ম অনুসারে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেমন ধরেন লগ এখানে 10 আছে, এখানে মনে করেন কত আছে, যে কোনো একটা পাওয়ার মনে করেন যাই হোক এরকম, বা এক্স টেক্স যাই থাকুক না, এইগুলো কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ এক্সটা আসবে উপরে 2 যাবে, বা ধরেন log 10 to x এখানে 2 আছে, তো আমরা জাস্ট পাওয়ার ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ এটাকে লিখতে পারি 10 ² x, আর এটাকে লিখতে পারি আমরা যে 10 এর পাওয়ার x = 2, লগ বাদ যাবে এবং পাওয়ারগুলো ইন্টারচেঞ্জ হবে। সো এখানে কিন্তু x এর পরিবর্তে এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসব, আর x টা আমরা ওই পাশে দিয়ে দিব, বাট এটা 3 3 এ 9 9 এর 10, তাহলে আমরা √8 এটা উপরে লিখব 10 আর নিচে কিন্তু 3, অর্থাৎ এটা ভাঙায় লিখলাম, এটা এই পাশে নিয়ে আসলাম, আর x টা আমরা ওই পাশে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ফাইনালি x এর মান বের করতে বলছে, সুতরাং এটা ক্যালকুলেশন করলে যে মান আসবে সেটাই হবে আমাদের অ্যানসার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি, 8 আছে 8 থাক, হাফ থাকা মানে কি, সরি রুট থাকা মানে কি হাফ, তাহলে হাফ ইনটু 10/3, তাহলে এটাকে কি লেখা যায়, এটা কাটাকাটি করলে হবে 5, তাহলে 8 5/3। আচ্ছা এরপরে আমরা এটাকে 2 এর কিউব লিখতে পারি 8 কে ভাঙাইলে, আর বাকি থাকলো 5/3। পরবর্তীতে আমরা এই 2 3 ইনটু পাওয়ারে গুণন হয়, এটা একটা পাওয়ার এটা পাওয়ারে গুণন হলে এটা কাটা যায়, 2 টু দি পাওয়ার 5 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 হচ্ছে কয়বার আছে, 5 বার আছে, তাহলে এটা হবে 32। এটার অ্যানসার কত হওয়ার কথা, ক নম্বরে 32 হওয়ার কথা। 39 নম্বরের ম্যাথটা করব, যদিও 39 নম্বরের ম্যাথটা কিন্তু অপশনে ভুল ছিল, যাই হোক এখানে বলা হচ্ছে 1 থেকে
এক হতে কি বলবো 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? দেখেন 16 দ্বারা বিভাজ্য নয় এরকম অনেক সংখ্যা আছে। সেগুলো নির্ণয় না করে আগে 30 দ্বারা বিভাজ্য সেগুলো বের করি। এখন 1 থেকে 1000 পর্যন্ত 30 দ্বারা বিভাজ্য, তাহলে 30, 60 বিভাজ্য 30 দ্বারা, 90 বিভাজ্য 30 দ্বারা, এইভাবে কিন্তু 30-এর গুণিতকগুলা কিন্তু বিভাজ্য। এখন 30 থেকে শুরু করে 90, 90-এর পরে 120, এইভাবে কি আমি সবগুলো বের করব? এইভাবে বের করতে গেলে তো অনেক সময় লাগবে 1000 পর্যন্ত। তাহলে এটা উপায় কি? উপায় হলো আপনি 30 দিয়ে সর্বোচ্চ সংখ্যাটা সেটাকে ভাগ করেন, ভাগ করলে কয়টা সংখ্যা বিভাজ্য আমরা পেয়ে যাব। এই শূন্য কাটা দিলে 3 থাকে, 3 দিয়ে 100-কে ভাগ করলে 33 পয়েন্ট সামথিং আসে। তার মানে 30 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা আছে কয়টা? 33টা। 33টা সংখ্যা আছে যারা 30 দ্বারা বিভাজ্য এর ভিতরে। এখন এই 33টাই কিন্তু অ্যান্সারে নেওয়া যাবে না, বলছে যে এগুলো আবার 16 দ্বারা কি হওয়া যাবে না, বিভাজ্য হওয়া চলবে না। এখন এখান থেকে যেগুলো 16 দ্বারা বিভাজ্য, অবশ্যই এগুলো তো 30 দ্বারাও বিভাজ্য, তাহলে 16 দ্বারা বিভাজ্য এবং 30 দ্বারা বিভাজ্য অটোমেটিক 30 দ্বারা বিভাজ্য, বাট এখান থেকে 16 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আমাদের কাউন্ট করা যাবে না, বলছে 16 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো শুধু নেওয়া যাবে। এখন এই সংখ্যাগুলা 16 দ্বারা বিভাজ্য কিনা সেগুলো আমার ফাইন্ড আউট করা লাগবে, এবং এট দ্য সেম টাইম এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তাহলে 16 এবং 30 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা থাকলে আমরা ওগুলো কাউন্ট করব না। তাহলে এখন 16 এবং 30 দ্বারা বিভাজ্য, একই সাথে 16 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে চাইলে তাদের লসাগু করতে হবে। তো লসাগু করলে 8 দুগুণা 16, 15 দুগুণা 30, তাহলে এটা আমরা পাইতেছি কত, 8 15 কত, 120, 120-এর সাথে 2 গুণ করলে হবে 240। তার মানে 240, এই 33টা সংখ্যার ভিতরে একটা সংখ্যা হবে 240। 240 আমাদের নেওয়া চলবে না, কারণ এটা 16 দ্বারা অবিভাজ্য। একইভাবে 240-এর পর 480 অর্থাৎ এটার দ্বিগুণ, সেটাও কিন্তু নেওয়া যাবে না। একইভাবে 480 মানে আরো 240 যদি যোগ করেন, এইভাবে যোগ করে করে অর্থাৎ বাড়বে, যেমন যে আমি বলছিলাম 30, 60, 90, 30 করে করে পারে গুণিতক যেগুলা। তো এইভাবে বের না করে আমরা 240 দিয়ে 1000-কে ভাগ করলে কয়টা সংখ্যা 16 এবং 30 দ্বারা বিভাজ্য সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এটা যদি আমরা কাটা দেই, 24 দ্বারা যদি 100-কে আমরা ভাগ করি, তাহলে 4 24 কত হয়, 4 25 100 হয়, তাই না? তাহলে অবশ্যই 4 বার যাবে। 4 24 4 4 16, হাতে থেকে 1, 4 দুগুণা 8, 8 আর 1 9, 96, যাই সামথিং কিছু একটা আসবে। বাট এই যে চারটা সংখ্যা আছে যেগুলো এই 33টার ভিতর 4টা সংখ্যা আছে যেগুলো 16 দ্বারাও বিভাজ্য এবং 30 দ্বারাও বিভাজ্য। এখন আমার 16 দ্বারা বিভাজ্য যেগুলা, 16 এবং 30 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলো আমরা নিব না, শুধু 30 দ্বারা বিভাজ্য সেগুলো কিন্তু অ্যান্সারে আসবে। তার মানে কি এই 33টা সংখ্যার ভিতরে 4টা সংখ্যা আছে যারা 16 দ্বারাও বিভাজ্য। তো 16 দ্বারা বিভাজ্য ডাকে বলছে 16 দ্বারা বিভাজ্য এগুলো নেওয়া যাবে না, তার মানে এই 4 বাদ দিতে হবে, তাহলে এখানে 29 হয় অ্যান্সারে। কিন্তু অপশনে 29 দেওয়া ছিল না। তো এইটা অনেকেই যেটা মনে করছে যে 33টা হয়েছে এর সাথে আরো 4 যোগ করে তাহলে 37, এটা বোধহয় অ্যান্সারে, এটা মনে করেই বোধহয় তারা 37 দিছিল। যাই হোক, এটা রাইট অ্যান্সার হবে 29টি সংখ্যা। 40 নম্বরে যে এসেছিল, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, বৃত্তীয় তলের ব্যাসার্ধ কয় বলছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, তলগুলির মোট ক্ষেত্রফল। সিলিন্ডার আপনি চিন্তা করেন, এটা মনে করেন বেলুন বলি বা সিলিন্ডার যাই বলি না কেন, এটা কি বলছে, উচ্চতা বলছে 6 সেন্টিমিটার, উচ্চতা হলো 6। আচ্ছা, এবং কি বলছে বৃত্তীয় তলের ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ কত বলছে, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। আচ্ছা, তলগুলির মোট ক্ষেত্রফল কত? এখন তল বলতে সমগ্র তল, সবগুলা তল, তাহলে তল হইতে পারে যে এটা একটা তল, তাহলে এটা যদি একটা তল হয় তাহলে এটা একটা তল, আবার এই যে এটা একটা তল 2 নাম্বার তল, এবং এটা একটা বৃত্তীয় তল, এই তলটা কিন্তু একটা বৃত্তের মতো হয়ে রয়েছে, তাই না? তাহলে এই তলের ক্ষেত্রফল হবে হলো পাই আর স্কয়ার, আবার এই তলের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। তার মানে কি আমরা এই দুটো তল যদি হিসাব করি 2 পাই আর স্কয়ার কিন্তু আমরা পাবো, দুটো তল যেহেতু দুটো যোগ করলে 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এখন এই দুটো তল তো গেল, এই দুটো তল গেল। এখন দেখেন পুরাটা যদি আপনি যদি একটা পেজ মনে করেন, ধরেন এইভাবে একটা গোল করে একটা পেজ, আমরা যে মাইক বানাই না বাচ্চারা এইভাবে ধরে একটা পেজ ভাঁজ করে, এখন
কোনো কারণে সেটা তো ভাঁজ করলে সেটা তো অনেকটাই এরকম এরকম শেপ নেয়, বেলুন বা সিলিন্ডার যাই বলেন। কিন্তু কোনো কারণে আপনি যদি কাগজটা কেটে আবার যদি এমনি করে ছড়িয়ে দেন, তখন কিন্তু আর একটা তল আমরা পাবো, বিশাল একটা তল পাবো, এবং সেই তলের একটা ক্ষেত্রফলও কিন্তু আমরা পাবো। আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু হোল্ড করেন। যেমন ধরেন, এই যে আমি বলছিলাম যে এরকম একটা এই যে কাগজ, এই কাগজটা যদি আপনি সিলিন্ডার মনে করেন, তাহলে এই সিলিন্ডারের এই যে এখানে একটা এই যে বৃত্তীয় তল, আবার ধরেন এখানে আপনি লাগাই দিচ্ছেন কোনো কিছু দিয়ে, তাহলে ওইটা একটা বৃত্তীয় তল, আবার এইদিকেও যদি কোনো কিছুতে লাগাই দেন এইভাবে, তাহলে ওইটা একটা তল, তাহলে দুইটা তলের ক্ষেত্রফল এরকম হবে পাই আর স্কয়ার, যেহেতু বৃত্তের মতো। একইভাবে কোনো কারণে আপনি যদি এইভাবে যদি সরাই দেন জিনিসটাকে, সিলিন্ডারটাকে, তখন কিন্তু এটা একটা কিন্তু তার তল, পুরোটা মিলে একটা তল। তাহলে এই তলের কি থাকবে, একটা দৈর্ঘ্য থাকবে আর একটা কি থাকবে, প্রস্থ থাকবে। তো আমি সেটাই বলতেছি। এখন এই যে পরিধি পুরাটা যে পরিধি দেখতেছেন, আপনি যদি এভাবে ভাঁজ করেন, তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার পরিধি, এই যে পরিধি এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার পরিধি। এখন পরিধি তার মানে পরিধি হবে কিন্তু তার দৈর্ঘ্য, তার পরিধি হবে তার কি, দৈর্ঘ্য। তাহলে এখন দেখেন, পরিধি যদি দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে এটা হবে দৈর্ঘ্য। এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে 2πr, আমরা জানি পরিধি এটা, আর এটা হবে তার প্রস্থ, ক্ষেত্রফল বের করতে গেলে প্রস্থ লাগে, এটা হবে তার প্রস্থ। প্রস্থ কত দেওয়া, 6 দেওয়া, তাহলে প্রস্থের মান হলো 6, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 2πr গুণন 6, এটা হবে একটা ক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইটা হবে একটা ক্ষেত্রফল, আর এই যে দুইটা তলের ক্ষেত্রফল মিলে হবে, এইটা হবে তার ক্ষেত্রফল। এখন এখান থেকেই সূত্র লেখা যায় যে 2πr² প্লাস 2πrh। এখান থেকে কিন্তু আমরা এই যে সূত্রগুলা লিখে থাকি, বা এটা হয়তো 2πr যদি কমন নেই, r প্লাস 2πr তো চলে গেল h। তো এই জন্য সিলিন্ডার বা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে থাকি, যে 2πr প্লাস h। কিন্তু আসছে কিন্তু এই মেথড অনুসারে। কেন আমি এইভাবে ব্যাখ্যা করে বললাম, যাতে করে কেন এই সূত্রটা এইভাবে হলো এটা বোঝার জন্য আমাদের, তাহলে মনে থাকবে। এমন না যে এই 46তম বিসিএস এই ধরনের প্রবলেম আসছে, তা তো না, এরপরেও তো আমাদের আসতে পারে। যা হোক, আপনারা এখন এখানে যদি সূত্র মান বসায় দেন তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। অথবা এই যে আমি ম্যানুয়ালি যে করছি, এখানে একটু এই যে 6 বসাবেন এইচ এর মান, তাহলে 6 × 12 পাই আর এবং 2πr², এই মানগুলো যদি বসায় দেন তাহলে কিন্তু ওইটাই হবে রাইট অ্যান্সার। তাহলে আমি এই সূত্র অনুসারে মানটা বসাই, যেহেতু এটাই পপুলার, এইভাবেই করে আমরা অভ্যস্ত। তাহলে আমরা 2 পাবো, তাহলে আমরা 2 পাবো, 2 এর সাথে পাই থাক, এরপর আর এর মান কত, 2 দেওয়া ছিল, আবার এর সাথে 2 + 6 এরকমটা দেওয়া ছিল। তাহলে 2 × 4 পাই, আর এখানে 8 × 8, তাহলে 4 টা কত, 32 পাই। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হওয়ার কথা, 32 পাই। এবার আমরা 41 নম্বর ম্যাথটা সলভ করি। 41 নম্বর ম্যাথে আছে, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি। একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া, একটা হলো 28 ডিগ্রি আর একটা হলো 62 ডিগ্রি, এই দুইটা কোণ দেওয়া আছে। আমরা দুইটা কোণ যোগ করে দেখি তো কত আসে টোটাল, দুইটা কোণ মিলা কত হয়। তাহলে 0, 6 আর 2 কত, 8, 8 আর 1 9, 90। তাহলে দুইটা কোণ মিলে যদি 90 হয়, ধরেন এই দুইটা কোণ মিলে 90 হয়েছে, এটা মিলে 90 হয়েছে, তাহলে অবশ্যই আর একটা কি ছিল, 90 ডিগ্রি ছিল। কারণ কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, কাজেই এই দুইটা মিলে 90 হলে অবশ্যই এটা 90, আর যে কোনো একটা কোণ যদি 90 হয় তাহলে ওইটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হবে, অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এবং এখানে মজার বিষয় হলো, এটা কিন্তু লাস্টের অপশন যে সমদ্বিবাহু সমকোণী কিন্তু হবে না। কারণ আপনি দেখেন, এটা যদি 28 ডিগ্রি হয়, এটা যদি 62 ডিগ্রি হয়, তাহলে ডিগ্রিতে কম বেশি আছে না, আছে। তাহলে ডিগ্রিতে যদি কম বেশি হয়, তাহলে তাদের বাহুতেও কম বেশি হবে, আর বাহুতে যদি কম বেশি হয় সেটা তো সমদ্বিবাহু প্রশ্নই হতে পারে, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান হতে হবে। কাজে এটা নিঃসন্দেহে ক নাম্বার হবে রাইট অ্যান্সার। 42 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তো আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ধরে নেই এটার বাহু হলো 4 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা বাহু সমান। এখন বলছে বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত, অন্তর্লিখিত কিন্তু বলে নাই। অন্তর্লিখিত বললে এখানে একটা বৃত্ত অঙ্কন করতাম। বলছে কি, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। পরিলিখিত বৃত্ত বলতে আমরা এইভাবে একটা বৃত্ত কল্পনা করব, এটা হলো পরিলিখিত বৃত্ত। তো এই বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তার আগে দেখেন, বৃত্তের ক্ষেত্রফল তো আমরা লিখবো, আমরা চাইলে
এইভাবে আমরা বর্গের কর্ণ অঙ্কন করতে পারি। এখন কর্ণের মান কি বের করতে পারবো আমরা? তো এটা যদি বিন্দু হয় আর কি, কর্ণের মান অবশ্যই পারবো। কর্ণের মান হলো √2a, এ মানে কি বাহু, তাহলে এটা হবে কর্ণের মান হবে √4 এরকম হবে, কিন্তু এটাকে আমরা 4√2 এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন এইটা হলো আমাদের কর্ণের মান। একই সাথে এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু বৃত্তের হিসাবে কিন্তু এটা ব্যাস, এটা কি ব্যাস। তো বৃত্ত আপনি বর্গ হিসাবে এটা কর্ণ, বা বৃত্ত হিসাবে এই বৃত্তের ব্যাস কোনটা, এটাই তো ব্যাস। তাহলে আমরা ব্যাস পেলাম, এই বৃত্তের ব্যাস পেলাম কত? 4√2। আচ্ছা, ব্যাস যদি এটা হয়, ব্যাসার্ধ তার অর্ধেক হবে। তার মানে ব্যাসার্ধ, আমরা যদি এটা ব্যাসার্ধ বের করতে চাই, ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অর্ধেক মানে 4, এটিকে আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 এটা কাটাকাটি এরকম হয়, তাহলে ব্যাসার্ধ 2√2, এটা হবে তার ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ মানে আর এর মান, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। আর এর মান যেহেতু জানেন, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলই তো বের করতে বলছে, হ্যাঁ ক্ষেত্রফল, পাই আর স্কয়ারই কিন্তু তার ক্ষেত্রফল। তাহলে পাই রইল, আর স্কয়ার মানে কি 2√2 তার উপর স্কয়ার সমান সমান পাই, তার মানে এটা হবে 4 আর এটা হবে 2, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন 2, তার মানে 8 পাই হবে তার ক্ষেত্রফল। 8 পাই দেওয়া আছে না? হ্যাঁ, 8 পাই বর্গ সেন্টিমিটার হবে কিন্তু তার ক্ষেত্রফল। আমরা 43 নম্বর ম্যাথটা, 43 নম্বরে যে এসেছিল, বলছে কনিক CONIC, কনিক। এটা কি বলছে যে অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? এখন বিন্যাস সংখ্যা যে কোনো, ধরেন ABC, এটার বিন্যাস সংখ্যা কত হবে? 3 অক্ষর, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আবার ABCD যদি থাকতো তাহলে কিন্তু কি হতো? 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি রিপিট থাকে, রিপিট মানে কি দেখুন, এই যে C এবং C, এগুলো এটা কিন্তু রিপিট আছে, তাই না? রিপিট গুলা কিন্তু নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এখানে পাবো 1 2 3 4 5, তাহলে আমরা এখানে 5 ফ্যাক্টোরিয়াল লিখবো, বাট এই যে রিপিট আছে ওটাকে 2 ফ্যাক্টোরিয়াল আমরা ভাগ করে দেব। এখন 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 গুণন 4 গুণন 2 গুণন 1, এরকম 3ও আছে, 3টা মিস গেল, দেখ 3 এখানে দিই আমরা। এই যে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 লেখার প্রয়োজন নাই। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 গুণন 2, এরকম করলাম। পরে এই দুই কাটা গেল, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 4 5 20, 20 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3 দিয়ে গুণ করলে কত হয়? 60। এটার অ্যান্সার কত হবে তাহলে? 60 হওয়ার কথা। এখন আমরা 44 নম্বরের ম্যাথটা করতে যাচ্ছি। এখানে বলছে যদি একটা কোণ দেওয়া, একটা সেট দেওয়া, এ সমান সমান এরকম, তো পি অফ এর সংখ্যা কত? আচ্ছা, ওই যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, এরকম সংখ্যাগুলো নিতে হবে। এখন 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, দুটো দ্বারা বিভাজ্য হলে তার লসাগু বের করা লাগে। এখন তার লসাগু হলো 35। এখন 35 দ্বারা বিভাজ্য, কিন্তু সেগুলো কত? 150-এর চাইতে নিচে হইতে হবে। তাহলে 35, এরপরে কত হবে? 35 70, তারপরে আরো 35 হবে, এভাবে হবে। বা আপনি 35 দিয়ে কত 150-এর নিচে হইতে হবে, তাহলে 150-কে ভাগ করে দেখেন। বা এই যে এটাই সেফ লাইন, এটাই 35 উপর 70, 70-এর সাথে 30 যোগ করলে 105, 105-এর সাথে তাহলে 140, 140-এর সাথে যদি আপনি 35 যোগ করেন তাহলে কিন্তু 150-র উপরে চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে 150-এর নিচে 35 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা আছে কয়টা? 4টা। বা আপনি 35 দিয়ে 150-কে ভাগ করেও দেখতে পারতেন, দেখবেন এখানে 4 সামথিং কিছু একটা হয়তো আসতো। তাহলে আমরা 1 2 3 4 চারটা সংখ্যা পেলাম যারা 5 এবং 7 দ্বারা বিভাজ্য, এবং এগুলো হচ্ছে 150-এর নিচে। তাহলে দেখেন এখানে কোন কোন সংখ্যা সেগুলো বের করার দরকার নাই। লাস্টে আবার বলছে পি অফ এর মানে অ্যাকচুয়ালি বের করতে বলছে। তাহলে আমরা এ তে কয়টা উপাদান ছিল? এ এর উপাদান ছিল কয়টি? 4টি। তাহলে এর উপাদান সংখ্যা কয়টি ওইটা যদি আমরা জানি তাহলে পাওয়ার সেট কিন্তু নির্ণয় করতে পারবো। মনে আছে কিনা দেখেন, যদি একটা সেটের উপাদান এ বি সি হয় তাহলে তার পাওয়ার সেট তৈরি হবে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা আসবে পাওয়ার সেট। মনে আছে না যে একটা করে নেওয়া, 2টা করে নেওয়া, 3টা করে নেওয়া ফাঁকা সেট, ওগুলা। যাই হোক, যেহেতু এর উপাদান 4টি তাহলে তার পাওয়ার সেট হবে 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16টি, এতটি। তাহলে এটার অ্যান্সার হবে 16টি। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন আশা করি। যদি তারপর কারো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সময় খুবই কম থাকে এই ম্যাথগুলো সলভ করার জন্য, একটু শর্টকাট বা একটু টেকনিক অ্যাপ্লাই করব, বাট বোঝার পরে। না বুঝে কিন্তু অ্যাপ্লাই করলে মানে লাভ হবে না, ভুল হবে নিশ্চিত। লাস্ট অঙ্ক করবো আজকে আমরা। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল সম্ভাব্যতা। বলছে একটি থলিতে
5টি নীল বল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এখন আমাদের মোট বল আছে কয়টি? মোট বল আছে 5টি, 10টি এবং 20টি। 5টি, 10টি এবং 20টি। এখন সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা মানে কি? সাদা বল আপনি তাহলে ওখানে সাদা বল উপরে আপনি নেবেন না, তাহলে সাদা বল যদি না নেন তাহলে কি থাকবে? 5টি, আর ওই 10টা তো সাদা বল ওটা নেওয়া যাবে না, আর 20টি। সাদা না হওয়ার সম্ভাবনা তার মানে কি? ওই সাদা যেগুলো আগে থেকেই মাইনাস, এই জন্য উপরে আর সাদাটা নিব না। আমরা জানি সম্ভাব্যতা বের করা যায় মোট কতগুলো ঘটনা সম্ভব আর আমার অনুকূল আমরা যে ঘটনা চাচ্ছি সেটার মানে পরিমাণ। তাহলে আমরা উপরে পাবো কত? 25, আর নিচে পাবো কত? 30, 35। তাহলে এটা আমরা কাটাকাটি করলে 5 দা কাটাকাটি লিখতে হবে 5, আর 5 দা কাটা 7, তাহলে 5/7 হওয়ার কথা অ্যান্সার। আবার এটা অনেকে এভাবে করে থাকে যে সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হলো, সাদা বল কয়টা ছিল? 10টা, আর মোট বল কয়টা ছিল? মোট বল ছিল 35টা। এটা হলো সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এটা যদি আমরা আবার কাটাকাটি করি, 5 দা কাটলে 2, এটা 5 দা কাটলে 5 7 35, তাহলে এটা কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা। এখন সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে সম্পূর্ণ সম্ভাবনাকে 1 ধরি, 1 থেকে সাদা হওয়ার সম্ভাবনা, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 7 থেকে 7 আর বাদ দিলে 5, তাহলে কিন্তু এই যে 5 ভাই উভয় ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম আসলো। তো এটা সম্ভবত থেকে কিন্তু খুব বেসিক টাইপের ম্যাথ ছিল। আশা করতেছি আজকের ক্লাসের যে 15টা ম্যাথ অংশ সলভ করলাম সবাই বুঝতে পেরেছেন। আপনারা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট টাইম আমি আবার ওই মেন্টাল অ্যাবিলিটি নিয়ে আলাদা প্লে লিস্ট করবো। আপনারা অবশ্যই প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।